এতটা ওয়েদার খারাপ ছিল না, কি বিচ্ছিরি বৃষ্টি নামলো। আমরা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি স্টোর। আজকে 2রা অগস্ট আর ঘড়ি বলছে এখন বাজে সকাল 7:17। আর আমরা আজকে সকাল সকাল উঠে সবাই স্নান টান করে একটা চড়াই পাখি দেখছি। আমি দেখাতে গেলাম, অ্যাজ ইউজুয়াল উড়ে গেল। তো আজকে আমরা সকালে সবারই মোটামুটি স্নান টান হয়ে গেছে, রেডিও অলমোস্ট ডান, কারণ আমরা আজকে আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে বেরোবো প্যাংগংয়ের জন্য। আর প্যাংগং যেতে অনেকক্ষণ সময় লাগবে, আর যেতে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে। সো অল্টিটিউড ম্যাটার্স। আর এখনও সেইভাবে সানরাইজ আমি দেখতে পাইনি, যদিও অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে, বাট হালকা একটু মেঘ মেঘ দেখতে পাচ্ছি এখনও অবধি। বাট যত বেলা বাড়ে দেখি ওটা কেটেই যায়। তো আসার আগেও অনেক শুনেছিলাম যে এই সময় যাচ্ছিস খুব বৃষ্টি হবে, বৃষ্টির টাইম একদম হেনা তেনা। বাট এটাও যেমন ঠিক, বাট তার সাথে সাথে এটাও ঠিক যে এটা রেইন শ্যাডো বা বৃষ্টির ছায়া অঞ্চল, তো সেরকমভাবেও যতটা বৃষ্টিপাত হওয়া উচিত বা আর কি হওয়া দরকার ততটাও কিন্তু হয় না। তো আমরাও কিন্তু এসে ওরকম হেভি লেভেলের কোনো বৃষ্টি পাইনি। তো আমি মোটামুটি রেডি হচ্ছিলাম, এখনও বাকি আছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি। আর আজকের গোটা জার্নিটা হবে হচ্ছে প্যাংগংকে কেন্দ্র করে। আর আমি তো প্যাংগং নিয়ে খুবই এক্সাইটেড। আমি তো আমার ব্যাগে ব্যাকআপ একটা স্কার্টও এনেছি, একটা রেড কালারের, খুব ইচ্ছা আছে ওখানে পরে ছবি তুলবে। বাট জানি না, ওয়েদারটাও বুঝতে পারছি না ঠান্ডা কতটা হবে, কারণ এখানে দেখছি সবই আনপ্রেডিক্টেবল। যা ভেবে নিয়ে আসছি সেটা কিছুই হচ্ছে না, কিছুই লাগছে না। তো যাই হোক, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবই। এখন আমি টেন্টের ভেতরে ঢুকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ইয়েস, আজকের মতো আমি লাস্ট নুব্রা ভ্যালি থেকে আমার ব্লগটা শুরু করলাম। মানে আশেপাশে এত পাখি ডাকছে, এত নিস্তব্ধ নিরিবিলি, দূরে কিছু কিছু পাহাড়ের ওপর আর কি সাদা বরফ পড়ে আছে। মানে সত্যি এত ডিটেলিং, সেটা কখনোই একটা ক্যামেরার পক্ষে জাস্টিফাই করতেই পারবে না একটা ক্যামেরা বা একটা ক্যামেরার লেন্স বা আমার মুখের ভাষা ইভেন। সো শুধুমাত্র চোখ আর মন, হৃদয় দিয়েই ফিল করতে হবে। এবারে লাদাখ ট্রিপের এই নুব্রা ভ্যালির যে সৌন্দর্যটা, চলো লাস্টবার আমার মতো তোমরাও একবার দেখে নাও, উপভোগ করে নাও নিজের মতো করে। এই দেখো আর একটা জিনিস, ওরা কীভাবে কষ্ট করে ওয়াইফাই প্রোভাইড করছে, দেখো এরকমভাবে কানেকশান নিয়ে। যদিও লাইটটা সোলারই চলছে যতদূর সম্ভব, বাট এই যে সবাইকে এত 4G 5Gও ইভেন প্রোভাইড করছে, তার রাজটা হচ্ছে এইখানে। থ্যাঙ্কস টু নুব্রা এসকেপ টেন্ট, সত্যি হ্যাটস অফ। তারপর বাকি দিনগুলোর মতো আজকেও আমরা যথারীতি এসে পড়েছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। তারপর ব্রেকফাস্ট করে সোজা আমরা বেরিয়ে গেছিলাম প্যাংগংয়ের জন্য। আর ওয়েদারটা কিন্তু আজকে সত্যিই বেশ ডাল ছিল। কি সুন্দর আয়নার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ভাবলাম সেটাও একবার ক্যাপচার করে নিই। যাই হোক, চলো। যতটা ওয়েদারটাকে লাইটলি নিয়েছিলাম ততটা নেওয়া উচিত হয়নি। তারপরে আমি একটু দেখছিলাম একটু বৃষ্টি হয়েছে, তার ফলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য সবাই আবার একটু সোয়েটার পরেছে। ইভেন প্যাংগংয়ে নর্মালি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা মেবি বৃষ্টি বা কোনো একটা জলের কারণে বন্ধ, এবং এটা আজকে বলে না, এটা হয়, এটা কমন ব্যাপার। তো সেই জন্য গাড়ি অন্য দিক দিয়ে ঘুরে যাবে, অন্য রুট হয়ে যাবে, তো তার জন্য টাইম বেশি লাগবে। তো এখন সবাই কটা 8:50, তবে এখন গাড়িতে উঠছি, লাগেজ পাকেজ সব উঠে গেছে। চোখের মুখে বৃষ্টি পড়লো। তো দেখা যাক ওয়েদারটা কতটা সাথ দেয়, কারণ প্যাংগংয়ে রোদ্দুর না থাকলে ছবি উঠবে না।
বাই বাই নোবরা এস্কেপস কটেজ। চলো সবাই আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, সবাইকে এক ঝলক দেখিয়েও দিলাম। এইবার শুরু হবে আমাদের প্যাংগংয়ের জন্য সেই লম্বা যাত্রা। শুরুতেই যেমনটা বলছিলাম, আকাশ কিন্তু আজকে বেশ গম্ভীর করে আছে। আর একটু ভালো করে দূরে তাকালে দেখতে পারবো বরফের পাহাড়গুলো, মানে পাহাড়ের উপর কিন্তু বরফগুলো একদম টাটকা পড়েছে। অর্থাৎ দূরে যে বৃষ্টি হয়েছে বা হচ্ছে সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। আর তারপর যদি আমি একটু চারপাশের পরিবেশটার দিকে তাকাই, দেখতে পাচ্ছ কীরকম হঠাৎ গ্রিনারি থেকে একদম বালিয়াড়িতে পরিণত হয়ে গেল। মনে হচ্ছে না রাজস্থানে চলে এসেছি, শুধু মাঝখান থেকে কেউ একটা পাহাড় জুড়ে দিয়েছে। সত্যি বড়ই অদ্ভুত এই লাদাখ। তোমরাও এনজয় করো, আমি তো করছি। আজকের জার্নিটা যে ভালো মতো লম্বা হতে চলেছে তার আভাস আমরা আগেই পেয়েছিলাম। তো সেই অনুযায়ী সবাই একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু এইবার আমরা আস্তে আস্তে নুব্রা ভ্যালি কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমরা আগেই গেছি। বলো তো দেখি কার কার মনে আছে কী ছিল ওই মনেস্ট্রির নাম, চটপট কমেন্ট করে জানাও। রাস্তার কিন্তু বিভিন্ন রকমের রূপ দেখতে পাচ্ছি। এই একটু আগে ওপর দিয়ে চলছিলাম, আবার পরক্ষণই দেখলাম ধুলো ভরা রাস্তা দিয়ে সমতলের ওপর দিয়ে গিয়ে চলেছি। আবার তার পরক্ষণেই কাদাগোলা যে শায়ক নদী সেটা চলে এলো বা পাশে। ও বাবা, দূরে দেখি আবার একটা সরু ঝর্ণাও বয়ে চলেছে। কিন্তু এই যে সকালে বলছিলাম আকাশের মেঘ ভার, সেটাই আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আমরাও যত এগোচ্ছি মেঘও তত আমাদের কাছে চলে আসছে। দেখতে পাচ্ছ ওই পাহাড়গুলো দিয়ে কিভাবে মেঘ এগিয়ে যাচ্ছে। আর এই হলো আজকের রাস্তা। বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার দেখো এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়। এমন দুলুনিতে তো সকালের ব্রেকফাস্ট তো দূর, পেটের নাড়ি ভুড়িও হজম হয়ে যাওয়ার জোগাড়। এমন ঝাঁকুনি আর কারোর আলাদা করে জিম বা যোগা করার দরকার পড়বে না।
উফ বাবা, ফাইনালি একটা যুদ্ধর পর অবশেষে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠেছি। সে কি রাস্তা, সে কি রাস্তা, বাপ রে বাপ। আর এদিকে আমি পুমার জুতো পরে এসছি পাহাড়ে, সে ভালো কথা, তার সাথে ম্যাচিং করে 3 জোড়া মোজাও এনেছিলাম, কিন্তু গোটা ট্রিপে আমি সেই মোজা কোথাও ট্রলি ব্যাগের ভেতর খুঁজে পেলাম না। রাস্তা কোথাও খুব ভালো, কোথাও খুব খারাপ, আবার কোথাও খুবই খারাপ। ওই যে দূরে ছোট্ট করে একটা নীল আকাশ উঁকি মারছিল, মনটা একটু হলেও আনন্দ পাচ্ছিল বটে, কারণ রোদ না উঠলে ভালো ছবি উঠবে না। ঠান্ডা একটু আমার মুখ চোখ লাল হয়ে গেছে, তাই এবার হাঁচিও হচ্ছে। তো এখন আমরা একটা জায়গায় একটু ওয়াশরুমের জন্য ব্রেক নিয়েছি। আর যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন, পিছনে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে আগে যাওয়া যেত, এখন সেই রাস্তাটা দেখছি বন্ধ। বাট আমরা এখন সেই রাস্তা দিয়ে যেতে পারবো না। ফলে যেটা শুরুতেই বলছিলাম, আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। আমাদের অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যেতে হবে, তো আমাদের আরও অনেক টাইম লাগবে, মানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টাও লাগতে পারে। তো বেটার একটু ব্রেক নিয়ে যাওয়া, বা যেখানে একটু ওয়াশরুম বা খাবার দাবার আছে তো সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করা। বাকি পাশ দিয়ে নদী যাচ্ছে, আওয়াজ হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বানানো হচ্ছে, তো সেই জন্য রাস্তা এবড়ো খেবড়ো এরকম দুলতে দুলতে তো পুরো জামা কাপড় তো ঢিলে হয়ে গেছে, মানে বেলি ফ্যাট যেটুকু জমেছিল সেটুকুও কমে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদারটা আর একটু ভালো হলে মনে হয় ছবিগুলো ভালো আসবে। আর ঠিক আছে, ওভারঅল এখন অবধি মেজর কোনো প্রবলেম হয়নি। সবাই মিলে এখানে একটু চা খেলাম, চাটা বেশ সত্যি ভালো করেছিল, সাথে কিছু স্ন্যাক্সও খেলাম। আর তার চারপাশটা এতটাই সুন্দর, আর একটা নদী কুলকুল শব্দে অনবরত বইই চলেছিল, একটা ছোট ব্রিজ মতো ছিল। চলো তোমাদেরকেও একবার এই নদীর কুলকুল সাউন্ডটা শোনাই। সব যে যার মতো কাজ ছেড়ে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আজকে অযথা টাইম ওয়েস্ট একদমই করা যাবে না, কারণ চলতে হবে আমাদের প্রচুর রাস্তা। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে আবার কিন্তু ল্যান্ডস্কেপ একদম বদলে গেছে। সেই বছরের শুরুতে যখন ঘরে সিনারিওয়ালা ক্যালেন্ডারগুলো আসতো, সেইখানে এরকম ছবি দেখতাম, পাহাড়, সবুজ ঘাস, ছোট ছোট ফুল হয়ে আছে, একদিক থেকে তীর করে নদী বয়ে যাচ্ছে, সেম টু সেম যেন চোখের সামনে ধরা দিচ্ছে একই প্রতিচ্ছবি। যাই হোক, এবার কিন্তু আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি, আর যত ওপর দিকে উঠছি তত মেঘও এগিয়ে আসছে। আর একটা সময়ের পর তো আমরা পুরো মেঘের মুলুকের ভেতর ঢুকেই গেছিলাম, বৃষ্টিও পেয়েছিলাম। আর যতই ওপরে উঠছিলাম ততই আবার শরীরটা কিন্তু হালকা হয়ে যাচ্ছিল এবং বুক ভার হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। মাকে তো একটা টাইমে অক্সিজেন নিতেই হলো। বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাও প্রচণ্ড পরিমাণ লাগতে শুরু করেছিল। আর সামনে তাকালে তোমরা দেখতেই পাবে দৃশ্যমানতা কিন্তু প্রায় শূন্য হয়ে গেছিলো, তাই গাড়িও কিন্তু খুব স্লো গতিতে এগোচ্ছিল।
গাড়ি এতবার ওপর নিচ করছিল, সকলেরই শরীর বেশ ছেড়ে দিয়েছিল, কিন্তু হাল ছাড়লে চলবে না, এগিয়ে চলতে হবে, কারণ আমাদের আজকের মঞ্জিল বহুত দূর। এখন আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর সামনে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছে, সেইখানেও আমরা খানিকক্ষণ হল্ট নেব। আমরা এখন একটু দাঁড়ালাম শক্তি বলে একটা ভিলেজে। বসে থেকে থেকে পেছন কোমর পুরো ব্যথা হয়ে যাচ্ছে। একটাতে আপ অ্যান্ড ডাউন কাটিয়ে এলাম, ড্রাইভার জি বলছে এরপর আরও একটা আছে। যখন উপরে উঠছে না, ওটা শরীরটা ছেড়ে দিচ্ছে, মানে বুকে একটা চাপা কষ্ট হচ্ছে, আর পুরো তো মেঘের মধ্যে ঢুকেই গেলাম উপরে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন উপর থেকে নেমেই নিচে একটা শক্তি ভিলেজ, যেটা বললাম লেখা আছে শক্তি ভিলেজ ওয়ারিলা ইন্টারসেকশন। আচ্ছা, এখান থেকে বিভিন্ন রুটে যাওয়ার ডিরেকশন দেওয়া আছে। খারু বলছে 10 কিলোমিটার, লে 45, মানালি 470 কিলোমিটার, আর কার্গিল বলছে 280 কিলোমিটার। কোথাও আমি এখনও প্যাংগংটা দেখতে পেলাম না। ওই যে বললাম আমাদের যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছে, বাবা আমার চোখ মুখ নাক কিরম লাল হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখাচ্ছে একবার আশেপাশটা। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওভারঅল লাদাখ ট্রিপ কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ। কাজেই প্রপার ফিজিক্যাল ফিটনেস না থাকলে কিন্তু আমি বলবো লাদাখ ট্যুর অ্যাভয়েড করুন। বিশেষত এক একটা সিজনে লাদাখের এক এক রকম রূপ থাকে, কাজেই সেই জিনিসটা বা সেই সক্ষমতা যাতে থাকে সবগুলোকে কোপ আপ করে ওঠার, সেইটা কিন্তু আমি বলবো মাথায় রাখতে হবে। অযথা না হলে লাদাখে এসে কিন্তু শরীর পারমিট না করলে শরীর খারাপ হয়ে গিয়ে গোটা ট্রিপটাই আপনার পণ্ড হতে পারে। আমি যেমনটা বললাম, মাকেও অক্সিজেন দিতে হয়েছিল, তো এটাই হচ্ছে, এখানেই মাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ মাকে পাম্প করা হচ্ছে অক্সিজেন। মা একদমই কাহিল হয়ে গেছিলো। বেশ সমতলেই ছিলাম ওই গ্রামটাতে, তারপর আবার আমরা পুনরায় ওপর দিকে ওঠা শুরু করলাম। আবার দেখতে বুঝতেই পারছো দেখে যে ওপরের মেঘ কিন্তু আবার আমাদের দিকে রাক্ষসে গতিতে এগিয়ে আসছে। আবার যত অ্যাজ ইউজুয়াল যত ওপরে উঠছি শরীর আবার হালকা হয়ে গিয়ে বুকটা ভার হয়ে আসছিল। আর এবার কিন্তু আমরা ক্রস করব ছাংলা পাস, যেটারও মোটামুটি উচ্চতা কিন্তু খারদুংলারই মতো। বলতে বলতে মেঘের মুলুক কাটিয়ে আমরা চলে এসেছি ছাংলা পাসে, যেটার উচ্চতা 17,688 ফিট। এখানেও অক্সিজেন লেভেল কম থাকার জন্য গাড়ি থেকে অনেকেই নামতে পারেনি। ঘড়ির কাঁটা বলছে দুপুর 2টো। ছাংলা পাসে নেমেছি, সবাই নামতে পারছে না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সাথে তীক্ষ্ণ বৃষ্টির ফোঁটা, পুরো চারপাশটা পুরো ক্লাউডে ভরা। বাট এত কষ্ট করে এলাম, একটা ছবি তুলবো না, একটু নামবো না? প্রচণ্ড কষ্ট হচ্ছে। নামছে এক এক করে। ওয়েদারটা খুব খারাপ, খুবই খারাপ। সামনে একটা বরফের বিশাল পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ক্যামেরায় আসবে না। তো বেশিক্ষণ থাকবো না এখানে, জাস্ট একটা দুটো ক্লিক করে ব্যাক টু গাড়ি। প্রায় কি 4 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা ট্রাভেল করেই যাচ্ছি। গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মুখ চোখের টেক্সচার পাল্টে গেছে। মুখে এখন চকলেট নিয়ে ট্রাভেল করছি, জ্যাকেট ফ্যাকেট পুরো ভিজে গেছে। যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, এখনও অনেকক্ষণ লাগবে, আর পারছি না। খুব টাফ জার্নিটা।
বন্ধ করে খানিকটা জিরিয়ে নিলাম। চোখ খুলতেই দেখলাম আবার সমতলে এসে গেছি। পাশ দিয়ে তিত্তির করে নদী বয়ে যাচ্ছে, আর খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবে ছোট ছোট হলুদ আর পিঙ্ক কালারের ফুল ফুটে আছে। ভেবেছিলাম নেমে দুটো ছবি তুলব, কিন্তু ওই যে টাইম সাপেক্ষে আমরা অনেক লেটে রান করছিলাম, আর আমাদের পৌঁছাতেও হবে তাড়াতাড়ি, অন্তত অন্ধকার নামার আগে, সেই জন্য আর নামিনি। তিনটে 5 এখনো আমরা প্যাংগংয়ের মুখ কিচ্ছু দেখতে পাইনি। এখন এসছি দুর্বুক বলে একটা জায়গায়। তো ড্রাইভার বললেন আর কি এখানে যা খাবার খেয়ে নিতে, কারণ ওখানে গিয়ে কিছু পাবো না। টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না, সবার হালাত টাইট হয়ে গেছে। তো বহুত কষ্ট হচ্ছে সবার। গায়ের জোর মনের জোর প্রায় শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি এখানে আমরা একটু রেস্ট নেব। রেস্ট মানে কি একটু খাওয়া দাওয়া, ওয়াশরুম এইসব, তারপর প্যাংগং খুঁজতে যাব। মোমো, অমলেট, ম্যাগি, কেউ কেউ চাউমিন, আর সবশেষে একটা সুন্দর গরম গরম চা দিয়ে সকলের পেট পুজোটা সেরে ফেললাম, কারণ বেলা অনেকটাই হয়েছে আর খিদেও সকলের খুবই পেয়েছিল। যাই হোক, শেষ মুহূর্তে কিন্তু আবার গাড়িতে ওঠার সময় বৃষ্টি নেমে গেছিলো, সেটাও তোমরা দেখতে পাবে। এখানে পেট্রোল আর ডিজেল সস্তা, এটা হচ্ছে 87.8 পার লিটার, একটা 103 টাকা পার লিটার পেট্রোল আর ডিজেল, বেশ রিজনেবল। কলকাতাতেই গলা কাটে। কিন্তু এই ওয়েদার, সব দিন ঠিকঠাক ছিল, প্যাংগংয়ের মেন দিনে এরকম বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে। 4:30 বাজতে যায়, আমরা আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছাতে পারিনি, মানে 5 ঘন্টা প্লাস চলছে। এখনো 33 কিলোমিটার বাকি প্যাংগং আসতে। তো তার আগে আমাদের পার্চি কাটতে হলো, বেসিক্যালি পারমিশনের জন্য। তো 10 টাকা ইচ পারসন, আমরা টোটাল 13 জন, তো 130 টাকার এখানে টিকিট কাটলাম আমরা। এবার যাচ্ছি প্যাংগংয়ের দিকে, কিন্তু এই বৃষ্টি আর থামছে না, টিপ টিপ করে বেশ জোরেই বৃষ্টি পড়ছে। তো আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সেই সকাল থেকে, কখন প্যাংগং আসবে। যেন মনে হচ্ছে অনন্তকাল ধরে গাড়ি করে এগিয়েই চলেছি, ডেস্টিনেশন যেন এসেও আসছে না। আর যেই বলা, দেখতে পাচ্ছ সামনে কিরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। 300 কিলোমিটারের বেশি অতিক্রম করে ফেলেছি। এখন লাস্ট দেখলাম আর 8 কিলোমিটার বাকি, কিন্তু হয় না, 300 কিলোমিটারটা ওয়েট করতে পারলাম, এই 5 কিলোমিটারটা ওয়েট করতে পারছি না, কখন ওই ফার্স্ট লোকটা দেখবো। আর আকাশ আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে, তো আশা করছি, মানে আশাবাদী যে আমরা একটা ভালো ভিউ পাবো। বাকি তো সেই সকাল থেকে কষ্ট করছি, আশা করবো কিছু পাবো। কখন ফার্স্ট লোকটা আসবে আমি ক্যাপচার করবো, সে পেটের মধ্যে বাটারফ্লাই গুলি করছে, এখন আমি কোনো লোক দেখতে পাচ্ছি না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে মহারানী উঁকি মেরেছে। ফাইনালি প্যাংগংয়ের সাথে প্রথম সাক্ষাৎটা হলো। প্রথম দর্শনেই একদম ফুল মার্কস দিয়ে দিলাম আমি, কারণ আমার কাছে প্যাংগং মানেই ছিল একটা ড্রিম প্লেস, যেটা আমি প্রথম দেখেছিলাম 3 Idiots-এ। চলো আস্তে আস্তে যখন আরও এগোচ্ছি তোমাদের সাথেও ভালোভাবে সাক্ষাৎ করাবো। আর টাইমটা কিন্তু ছিল বিকেল 4:45, অর্থাৎ 4:45।
কাজেই সেই সকাল থেকে যার জন্য এত অপেক্ষা, এতটা জার্নি ফাইনালি সাকসেসফুল হতে চলেছে। তো ভেবেই একটা খুব ভালো লাগছিল। যাই হোক, চলো এগোতে লাগি, আরও ক্লোজ ভিউ তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তবে হ্যাঁ, এটা বলে রাখি, এটা কিন্তু সব থেকে পৃথিবীর উচ্চতম লেক। সব থেকে বড় কথা, এটা একটা সল্ট লেক, লবণ জলের একটা হ্রদ, যার উচ্চতা যদি বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু প্রায় 14,270 ফিট। কাজেই বুঝতেই পারছো কতটা উঁচু। কিন্তু প্রকৃতির এই রূপ সত্যি মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো রূপ। রোদ্দুরটা যেরকম তেড়ে উঠছিল, ঠিক ততটাই উত্তেজনা মনের মধ্যে, পেটের মধ্যে করছিল। কখন নামবো, কখন গিয়ে ঝাঁপিয়ে পড়বো প্যাংগংয়ের জলে, সেটাই ভেবে প্রচণ্ড এক্সাইটেড লাগছিল। যাই হোক, এগোচ্ছি তো বটে, কিন্তু এরপরে যে আসল সারপ্রাইজ ওয়েট করছিল সেটা তখনও জানতাম না। দেখতে পাচ্ছ রঙটা যত কাছে এগোচ্ছি তত আরও ব্রাইট হচ্ছে, তত আরও চওড়া হচ্ছে। যদিও আমাদের ভারতের মধ্যে প্যাংগং লেকের খুবই সীমিত পার্ট রয়েছে, ম্যাক্সিমামটাই আছে চীনে। মারাত্মক হাওয়া দিচ্ছে, 5:15, রোদ্দুরটা চলে গেছে, সেজন্য জলের রঙটা পুরো ডার্ক ব্লু হয়ে আছে, সেই যে ব্রাইট ব্লু ব্যাপারটা নেই। টু মাছ হাওয়া, পিছনে দেখতেই পাচ্ছ বরফের পাহাড়, আর পুরো মেঘে ঢেকে গেছে। অনেকটাই হেঁটে যেতে হচ্ছে আর কি, পিছনে ওরাও আসছে, ছবিও তুলতে হবে, চটজলদি সব কিছু করতে হবে। আর এক্সট্রিম হাওয়া, ও মাগো, প্রচুর হাওয়া দিচ্ছে। নিমেষের মধ্যে আকাশ কালো করে গোটা ওয়েদার পাল্টে দিল। পুরো স্বপ্ন যা যা ছিল আমার প্যাংগং নিয়ে নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। ঠান্ডা, ঝড়, ধুলোর ঝাপটা, কাঁপুনি সব মিলিয়ে প্যাংগংয়ের এক বিভীষিকা রূপ দেখছিলাম। একটু আগেই কত মন্ত্রমুগ্ধকর একটা শান্ত পরিবেশ ছিল, নীল আকাশ ছিল, আর এখন সবই ধূসরে ঢাকা, শুধুই ঠান্ডা আর ধুলো ভরা। এতটা ওয়েদার খারাপ ছিল না, কি বিচ্ছিরি বৃষ্টি নামলো, আমরা পুরো ভিজে গেছি, পুরো হাঁটতে পারছি না, এত লাল স্কার্ট পরে আর এবার প্যাংগংয়ে ছবি তোলা হলো না, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য একটা রেইনবো দেখতে পেলাম। যাই হোক, সব কিছুরই তো ভালো খারাপ দিক থাকে বটে। কিন্তু আমরা খুব কষ্ট করে প্যাংগং থেকে গাড়ির অবধি হেঁটে হেঁটে এসছিলাম, আর আসার পর মনে হচ্ছিল আমার মুখের সামনের পোর্শনটা আর কাজ করছে না, পুরোটাই অবশ হয়ে গেছিলো। আকাশ এখন ক্লিয়ার, বৃষ্টি এখন স্টপ। যাই হোক, কটা বাজে, 1:58, আমরা হোটেলের বাইরে এলাম। এখন ব্যাগপত্র লাগেজ নামানো হবে। এই যে কটেজ, আর সামনেই হচ্ছে লেক, ওই যে 3টে বিখ্যাত চেয়ার আছে। আগে সুস্থ হতে হবে, এত বাজেভাবে বৃষ্টিতে ভিজেছি তো খুব খারাপ অবস্থা, তাই না? বাড়াবাড়ি লেভেলের শরীর খারাপ হওয়ার চান্সেস আছে। লেকের সামনেও কিন্তু বিখ্যাত এইসব সিনেমাগুলোর জন্য যে চেয়ার কিংবা স্কুটি এবং জপ্তা জানেও যেরকম বাইক ব্যবহার করা হয়েছিল সেই সব অনেক ডেমো সাজানো রয়েছে। তো কেউ চাইলে সেইখানে বসে 50 টাকার বিনিময়ে কিন্তু ছবি তুলতে পারো। আর চলো এবার ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। যদিও সবাই খুবই টায়ার্ড আর সবাই ঠান্ডায় বাজেভাবে জমে গেছি, তবু একবার ছোট্ট করে দেখে নাও। আর ঠিক তার পাশেই আমাদের প্যাংগং লেক। ঘড়ির কাঁটা বলছে সকাল সন্ধ্যে 6:30 বাজে। সবাইকে 1 কাপ করে গরম দুধ চা দেওয়া হয়েছে, মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস। এইতেই কাহিল হয়ে যাচ্ছে সবাই, নাকে না সর্দি এসে এখানটা আটকে জমে গেছে, আর পড়ছে না, সবাই সবার মতো কথা বলছে। আর আমাদের ঠিক পেছনেই হচ্ছে প্যাংগং লেক। এই যে ভিউটা,
রোদ্দুরটা চলে গেছে বলে পুরো লেকটা অন্ধকার লাগছে। হাত হয়ে গেলে হাত হয়ে তো আগে চা খেতে হবে, দেখে গরম করতে হবে। এত বাজেভাবে ভিজেছি, মানে পুরো একটা বিভীষিকা টাইপের ফিল আসছিল। তখন আগে চাটা খাওয়া। ঘড়ির কাঁটা বলছে 6:40, দেখলে কিন্তু কেউ বলবে না। আর ওয়াইফাই তো বললামই দিয়ে দিয়েছে। আর ডিনার বললো 7:30টায় দেবে। কারেন্ট খুব সম্ভবত 7টা কি 7:30টায় আসবে। কি ঠান্ডা হাওয়া, এবং 10টা 10:30 নাগাদ অবধি থাকবে। গরম জলের ব্যবস্থা নেই বাথরুমে, ওদেরকে বললে ওরা বালতিতে করে আর কি প্রোভাইড করবে, তাও নির্দিষ্ট টাইম আছে তখন। তো কালকেও আমাদের আর্লি মর্নিং মনে হয় ব্রেকফাস্ট করেই লের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আমি আকাশে চাঁদ দেখতে পাচ্ছি, এই যে চাঁদ, মারাত্মক কনকনে হাওয়া। উফ, একটু আক্ষেপ থেকে গেল যে ঠিকঠাক ছবি তোলা হয়নি। মানে 7-8 ঘন্টার জার্নি করে মনের মতো ছবি কিছুই হলো না। তো যদি কপালে থাকে কাল সকালে একটা অ্যাটেম্প্ট নেওয়া হবে। আদারওয়াইজ ঠিক আছে, উইশ লিস্টে অ্যাড হোক। একবারে সব কমপ্লিট হয়ে গেলে পরের বার আসার কোনো আর কি পিছু টানটা থাকবে না। তো কোনো জায়গার পিছু টানটা দরকার, সেই জায়গায় আবার ফিরে আসার জন্য। আমি জানি না ঠান্ডায় আমি ভুলভাল বলছি কিনা, বাট হ্যাঁ দরকার। চারপাশটা যতটা ঠান্ডা ঠিক ততটাই সুন্দর। মানে সত্যি প্রকৃতির রুক্ষতার রূপ আমি আগেও বলেছি যে এত সুন্দর হয়, তার যে একটা এরকম আলাদা সৌন্দর্য থাকে, সত্যিই না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না। এখানে আমি একটা ছোট টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর এখানে খুব তাড়াতাড়ি ডিনারও দিয়ে দেওয়া হয়, তারপর রাতে কিন্তু কারেন্টও থাকে না। 7:09 বাজে, এখনো ফ্রেশ হয়নি। মানে ঠান্ডায় পুরো হাত মুখ না জমে গেছে। বাট ওয়াইফাইটা ভালো, তো আর কি বাড়ির লোক বা মাসি টাসিদের একটু আপডেট দিচ্ছি, যে কারণ স্বাভাবিক ওরা কোনো খবর পায়নি। আর এসেছি আমরা প্রায় 7-8 ঘন্টা জার্নি করে। তো রুমের ভেতরটা তাও গরম, বাইরেটায় মানে হাওয়ায় পুরো চোখ মুখ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কাটা কাটা বাবা পাশে হাঁটছে দিলে। তো কারেন্ট এসছে এখন, আর ডিনার দেবে 8-40 মিনিট পরে। আমি আরও ভাবছিলাম বাইরে একটু সিনেমাটিক শট নেবো, কিন্তু এত হাওয়া, মানে ফোনও উড়ে যাচ্ছে। আর আমার নাক ফাঁক না প্রচণ্ড ব্যথা, এমনি অ্যালার্জি। যাই হোক, ঠিক আছে, রেস্ট নিই। বাইরে পাহাড়, লেক আর বিধ্বস্ত হবে। 8:15 বাজে, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর টেম্পারেচার দেখলাম 5, বাট ওই ফিলস লাইক 2 ডিগ্রি, তাতে আরও কমার সম্ভাবনা আছে। তো 2-3টে করে লেয়ার চাপিয়েও আমার কাঁপুনি কমছে না। মা অনেকক্ষণ হাত পা ধরে দিল, কিছুতেই কিছু হচ্ছে না। সোজা ডিনার করে রেস্ট নিতে হবে। পুরো ঘুটঘুটে অন্ধকার, কোনো লেক লুক কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবার শরীরটাও এর মধ্যে বেশ খারাপ হবে নাই বা কেন, এত অল্টিটিউড, এতটা জার্নি, সমানে সবার নাক জ্বালা করছিল, ঠিকঠাক ঘুম হচ্ছিল না। এই কটেজগুলোর যিনি ওনার, তারই ফ্যামিলির এক ছোট ক্ষুদে সদস্য হচ্ছে এই যে ইনি। এনার নাম পদ্ম। খুব ছোট কিউট একটা মেয়ে, যে আমাদের সাথে সাথে ঘুরছিল, কথা বলছিল। তো যাই হোক, আমরা তারপর যে যার মতো ডিনার সেরে নিলাম। ডিনারে সব কিছুই ছিল ভেজ, কিন্তু এত ঠান্ডা ছিল সেভাবে কেউ ডিনার করে উঠতে পারেনি। যাই হোক, কোনো রকমে খেয়ে আবার রুমে চলে এলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:48। চোখ মুখ ধুয়ে ময়েশ্চারাইজার দিয়েছি, চোখ মুখের অবস্থা
ভীষণ খারাপ। তো যাই হোক, এখন আমরা সবাই শুয়ে পড়েছি। আমাদের দুটো রুম অ্যালট করা হয়েছে, তো আমরা দুজন এই ঘরে শুচ্ছি, দুজন হচ্ছে পাশের ঘরে শুচ্ছি। বাইরের ওয়েদার খুবই খারাপ। টেম্পারেচার চেক করলাম 5 ডিগ্রি দেখাচ্ছে, বাট ইট ফিলস লাইক 2 ডিগ্রি। তো রাতে মেবি আরও নামবে। আর বাইরে পুরো আমফানের মতো হাওয়া বইছে, মানে আমরা ভিতরে বসে ওই একটা গম 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 আওয়াজ শুনতে পাচ্ছি। তো লাইট চলে যাবে, সেই জন্য আমাদের এমার্জেন্সি লাইটও দিয়ে দিয়েছে, যে দরকার পড়লে আমরা যাতে জ্বালাই। তো যাই হোক, আজকে একটা লং ডে গেছে, প্রচুর প্রচুর ট্রাভেল করে ফেলেছি আজকে। তো আজকে ডেফিনেটলি একটু রেস্ট দরকার, তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যেমন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট। ভীষণ টায়ার্ড, বাই।